এমডি আরিফ তোমাকে অলরেডি টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাই আছে। আরিফ শেষে দেখবো তোমার প্রবলেমটা, শেষে দেখবো আমরা। চলো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে কি, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য? সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি বলে, এই যে চারটে অপশন রয়েছে 1 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে 13 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা ভাগটা কিভাবে করব? দেখো এবার 1 2 এক্সামে তো এইভাবে করার মতো সময় নেই যে আমি 1 2 3 4 সমস্ত সংখ্যা দিয়ে করব, তাই তো? এত সময় কিন্তু আমার হাতে নেই, বা এটাও সম্ভব নয় যে আমি 1 থেকে 13 পর্যন্ত সমস্ত সংখ্যার লসাগু করে করব, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের মেন টার্গেট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আমরা টাইমের মধ্যে কিভাবে কমপ্লিট করব। তো চলো এখানে 1 থেকে 13 পর্যন্ত যখন বলেছে, আমি 13 দ্বারাই ভাগটা করি, কারণ দেখো 2 4 5 তাই তো 10 এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা খুবই সহজ, কিন্তু 11 13 এই সংখ্যাগুলি দ্বারা, বা 7 এই সংখ্যাগুলি দ্বারা আমরা একটু চেক করে নিই যে ভাগ করা যায় কি না, বা কোন সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে আমরা ইজিলি উত্তরগুলো করতে পারবো। তাহলে চলো সবার আগে আমি চেক করব 13 দ্বারা কোন সংখ্যাকে ডিভিজিবল করা যায় বা বিভাজ্য করা যায়। ভালো করে বলুন। আমরা এবার নিয়ম যেটা তোমাদের শেখালাম, কি 13 দ্বারা ভাগের নিয়ম কি বলেছিলাম, তিনটে তিনটে করে সংখ্যা নেব, তাদের ডিফারেন্স। তাহলে দেখো এখানে তিনটে করে সংখ্যা নিলাম, এখানে তিনটে করে সংখ্যা নিলাম, তাহলে দেখো এখানে 360, এখানে 360, তাই তো? একটু ভালো করে বুঝতে হবে। দেখো যারা 13 দ্বারা ভাগের নিয়ম জানো না, প্লিজ তারা এখানে আর কিছু আজকে এখন বলবে না, কারণ আগের ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি। আগের দিনের ক্লাসগুলো তো না দেখলে আজকের ক্লাসটা বুঝতে পারবে না, তো চেষ্টা করো ক্লাসগুলো এখন বোঝা। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে এদের ডিফারেন্সটা 0, আর 0 কে কিন্তু 13 দ্বারা ডিভিজিবল, তাই তো? তো একই রকম ভাবে চলো আমরা পরের অপশনটা যদি একটু দেখি কি আছে। তিনটে সংখ্যা 360, আর এই যে তিনটে সংখ্যা 303, তাহলে 360 আর হলো 306, তাহলে এদের ডিফারেন্সটা কত? তখন তোমার উত্তর হবে যে 53, এদের ডিফারেন্স কত হবে? 53। তাহলে 13 দ্বারা কি 53 কে ভাগ করা যায়? যায় না। তাহলে আমি বলবো অপশন নাম্বার বি কিন্তু আমার উত্তর হবে না, কারণ এই সংখ্যাটা 13 দ্বারা ভাগ যায় না। কেমন? একই রকম ভাবে চলো আমি পরের কোশ্চেনটা দেখি কত আছে। দেখো 360 306, তাহলে আমরা 13 দ্বারা ভাগ করব, তাহলে দেখো 360 এর থেকে যদি 306 বাদ দেই কত থাকবে? 53 থাকবে, সরি 54। আগেরটা আমরা কি ঠিক করলাম? আচ্ছা আগেরটা ভুল করলাম, সরি 54 হবে। ওকে, তাহলে এখানেও 54, কিন্তু 13 দ্বারা তো 54 কে ভাগ করা যায় না, অতএব অপশন নাম্বার সি ও কিন্তু উত্তর হবে না। চলো পরেরটা দেখি কত আছে। 363, তার থেকে মাইনাস করব কত? 60, তাহলে 363 থেকে যদি 60 মাইনাস করা হয় কত হবে? 303। 13 দ্বারা কি 303 কে ভাগ করা যায়? নেভার, কখনোই যায় না। তাহলে আমার উত্তর কি আসবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমি কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি অ্যাপ্লাই করলাম। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আপনি 9 কেন দেখলেন না? কারণ দেখো 9 দ্বারা ভাগের নিয়ম তো সহজ, যেহেতু এখানে 1 থেকে 13 পর্যন্ত বলেছে, আমি একটু মৌলিক সংখ্যাগুলি নিয়ে যাচাই করলাম। আমি 11 দিয়ে করতে পারতাম, আমি 7 দিয়েও করতে পারতাম। এবার আমাকে একটু বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। আমি এই রিলেটেড আরো কিছু কোশ্চেন দেখাবো, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে আমি কি করলাম জাস্ট এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। আর এই মুহূর্তে কিন্তু কেউ খাতায় কিছু লিখবে না, সবাই কিন্তু ক্লাসটা আগে মনোযোগ সহকারে একটু দেখো, কেমন? পরে খাতায় নোট করবে, কারণ যখন আমি ক্লাসটা করাই বা বোঝাই এই সময় যদি তুমি খাতায় নোট ডাউন করো তুমি কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। ক্লিয়ার সবার? বুঝতে পারলে বলো, তাহলে আমি পরের কোশ্চেন যাব।
বাহ, খুব সুন্দর, তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সুন্দর। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি বাই অল দ্য অড নাম্বার আপ টু 15। কি বলেছে এখানে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে 15 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। তাহলে এখানেও দেখো পুরো কনসেপ্টটা কিন্তু একই। তাহলে 1 থেকে 13 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যে আবারও কিন্তু আমি দেখতে পেলাম 7 রয়েছে, 11 রয়েছে, 13 রয়েছে, এগুলো সব বিজোড় সংখ্যা। তাহলে আমি কি দিয়ে চেক করব, বাকি সংখ্যাগুলো নয় 5 তারপরে 15, কারণ এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা অনেক বেশি সহজ। 3 এগুলো দেখবো না, আমি ডাইরেক্ট দেখবো হয় 7 দ্বারা বা 13 দ্বারা। কেমন, কারণ আমরা 7 এবং 13 দ্বারা ভাগের নিয়ম জানি। তাহলে এবার চলো আমরা একটু চেক করি কিভাবে করব। 13 দ্বারা ভাগের নিয়মে কি বলা হয়েছে, 3টে করে সংখ্যা নিতে হয়। তাহলে এখানে 3টে করে সংখ্যা নিলে কত হবে, দেখো 3টে করে সংখ্যা যখন নেবে 0, 4, 6, আর ডান দিকে কি থাকবে 4, 6, তাহলে এদের ডিফারেন্স কত, 0। 0 ইজ ডিভিজিবল বাই 13। কেমন, চলো নেক্সটটা দেখি। 450 আছে, তার থেকে যদি 45 বাদ দাও কত আসবে, 405। 405 কে কি 13 দ্বারা ডিভিজিবল না, কারণ 3 13 39, 1 15 13 কে 13, নট ডিভিজিবল। অতএব এটা তো ভাগ করা যায় না। কেন, দেখো যেই সংখ্যা কি 13 দ্বারা ভাগ যায় না, তাহলে আমি আর অন্যগুলো কেন দেখবো। চলো নেক্সট দেখো এখানে কি রয়েছে। আচ্ছা এখানে অপশনটা একটু মিস্টেক হয়ে গেছে, একটু মিস্টেক করে ফেললাম আমরা এখানে, এটা একটু মিস্টেক আছে। এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, এটা 5 হবে, এটা 5 হবে, 455 হবে। কেমন, 455 হবে। তাহলে এখানে দেখো 545, তাহলে এটা হলো 545। তার থেকে যদি 45 আমি বাদ দেই কত থাকবে, 545 থেকে 45 বাদ দিলে থাকবে 500। 500 কি 13 দ্বারা ডিভিজিবল, কখনোই কিন্তু ডিভিজিবল নয়, তো এটা হবে না। নেক্সট কি আছে, আবার দেখো 545 কিন্তু তার থেকে বাদ যাবে কত, 40। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, 500 তো কত আসবে, 505, তাই তো। 45 থেকে যদি 40 বাদ দেয় তাহলে 505। 505 কি 13 দ্বারা ডিভিজিবল, কখনোই 13 দ্বারা ডিভিজিবল নয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবার কনসেপ্ট ক্লিয়ার। তুমি কিন্তু এখানে 7 দ্বারাও ভাগ করে দেখতে পারতে। কারো কিছু ডাউট থাকলে বলো, আমি আবার ক্লিয়ার করে দেব। কারো যদি কিছু ডাউট থেকে থাকে বলো, তো আমি সেটা ক্লিয়ার করে দেব। আমি চাই এই মুহূর্তে যারা ক্লাসটি করছো প্রত্যেকে যেন খুব সুন্দরভাবে বুঝতে পারো, কারণ আমরা সময় একটু বেশি নিয়ে শিখবো, কিন্তু যে জিনিসটা একবার শিখবো সেটা যেন ভালোভাবে শিখতে পারি, সেটা যেন কখনো আমরা ভুলে না যাই। নেক্সট ভালো করে দেখে নাও কোশ্চেনটা কি রয়েছে, ফাইন্ড দ্য নাম্বার, ওকে, ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 999 অ্যান্ড 9999, তাই তো। তাহলে কি বলেছে, নিম্নলিখিত এই যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে কোন সংখ্যাটি 999 এবং 9999 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা কি করে করব, এবার দেখো তোমরা ভাবছো যে এই সংখ্যাগুলিকে 999 দ্বারা বা 9999 দ্বারা ভাগ করতে হবে, না আমি কিন্তু সেটা ভাবছি না। আমি কি ভাবছি, একটু দেখে নাও, তোমরা কিন্তু সবাই 9 দ্বারা ভাগের নিয়ম জানো, তোমরা সবাই কিন্তু 9 দ্বারা ভাগের নিয়ম জানো। আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কি, সমস্ত ডিজিট ধরো 1 2 3 4, এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যায়। তোমরা কিভাবে চেক করো, যে এই সমস্ত ডিজিটের যোগ করো, রাইট। তোমরা এই সমস্ত ডিজিট যোগ করবে, যোগ করে 4 3 7, 8 3 10, এই যে 10 হলো না, তাহলে এই টোটাল সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল নয়। এটা হলো 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম। এবার যদি আমি তোমাকে এটা বলি যে বলো তো 99 দ্বারা কি এই সংখ্যাটা ডিভিজিবল, কোন সংখ্যা, যেই 1234, তখন তুমি কি করবে, তুমি কি ডাইরেক্ট এরকম করবে, যে তোমরা তো আবার নিয়ম জানো, যেহেতু আগের দিন বলেছিলাম যে স্যার বলেছিল 99 দ্বারা ভাগের নিয়ম 9 এবং 11 দ্বারা যদি ভাগ যায়, অর্থাৎ 9 দ্বারাও ভাগ দিতে হবে এবং 11 দ্বারাও ভাগ যেতে হবে। যদি দুটো সংখ্যা দ্বারাই ভাগ যায় তাহলে এই যে টোটাল যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু 99 দ্বারা ভাগ যাবে। কখন, 11 দ্বারাও ভাগ দিতে হবে, 9 দ্বারাও ভাগ দিতে হবে। কারণ যেই সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি এবং
11 দ্বারা ভাগ করতে পারি, তাকে অবশ্যই আমরা 99 দ্বারা ভাগ করতে পারি। তাই তো? এটা আগের দিন শিখিয়েছি। কিন্তু না, আমরা এইভাবে করবো না। তাহলে কিভাবে করব? লজিকটা দেখো, ভালো করে একটু বুঝতে হবে। দেখো, এই যে যখন সিঙ্গেল 9 দ্বারা ভাগ করেছি আমরা সিঙ্গেল সিঙ্গেল ডিজিট যোগ করেছি, সিঙ্গেল ডিজিট যোগ করলাম, সেই যোগফল 9 দ্বারা ভাগ যায় কিনা আমরা এটা দেখলাম। তাহলে 99 দ্বারা ভাগের নিয়ম কি হবে? 99 তে দেখো দুটো করে 9 রয়েছে, ভালো করে বোঝো ভাই। 99 তে দুটো করে 9, তাহলে এখানে আমরা দুটো দুটো করে সংখ্যার যোগফল নেব, দুটো করে সংখ্যা। তাহলে দেখো কত সহজ হয়ে গেল, রাইট? তাহলে দেখো তো আমরা 99 দ্বারা ভাগ কত তাড়াতাড়ি করে ফেললাম। কত আসবে? 4 আসবে 6। তাহলে এটা কখনোই 99 দ্বারা ভাগ যায় না। এর থেকে সহজ আর কিছু হতে পারে ভাই? তুমি দেখবে তো, তুমি যেখানে দেখো 99 দ্বারা ভাগের কিন্তু শর্ট এরকম পাবে না। তুমি যে কোনো জায়গায় কি পাবে? 9 দ্বারা এবং 11 দ্বারা যদি ভাগ যায় তবেই ওই সংখ্যা 99 দ্বারা ভাগ যায়, না এটা নয়। তাহলে আশা করি ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমি 99 দ্বারা তো ভাগের নিয়ম শর্টে শিখে গেলাম, কিন্তু আমার তো টার্গেট 999 দ্বারা ভাগের নিয়ম। তাহলে এবার কি করে শিখবো একটু দেখে নাও। এই যে 999 দ্বারা ভাগের নিয়ম, ধরো আমি একটা সংখ্যা লিখছি, একটু ভালো করে দেখো, যে 3 4 5 এতগুলো সংখ্যা লিখলাম। আমরা তখন কি করব? এই যে 999, এখানে কতগুলো 9 রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে করে 9 রয়েছে। তাহলে আমরা এবার কতগুলি সংখ্যার যোগফল হিসেবে নেব? আমরা কিন্তু এখন 3টে করে সংখ্যার যোগফল নেব। অর্থাৎ এই যে 3টে সংখ্যা, আর এই যে ধরো কিছু নেই, 3টে তো বললাম, তাহলে বাকি একটা জিরো ধরে নিতে পারি। তাহলে দেখো 345 আর হচ্ছে 12 কত হয়? 360 40 57। তাহলে আমরা দেখলাম টোটাল 357 হয়। তাহলে 999 দ্বারা কিন্তু নট ডিভিজিবল। তাহলে বোঝা গেল বিষয়টা 999 দ্বারা ভাগের নিয়ম। তাহলে দেখো আমরা কত বড় একটা সংখ্যা, যে এত বড় সংখ্যাটা 999 দ্বারা ভাগ করা যায় কি না যায় আমরা মুহূর্তের মধ্যে করে দিলাম, তাই না? দেখো আমি বারবার করে একটা জিনিস বলে রাখছি, অঙ্ক আমরা সবাই করতে পারি, কিন্তু সঠিক সময়ের মধ্যে কতজন করতে পারি এটাই কিন্তু হচ্ছে কম্পিটিশন। তাহলে এখানে যেটা বললো, দেখো বিষয়টা কি, এই যে 4টে অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে কোনো একটা অপশন আছে যেটা 999 দ্বারাও ভাগ যাবে, 9999 দ্বারাও ভাগ যাবে। তাহলে আমি দেখে নেই যে এক এক করে আমি একটু চেক করে নিই। প্রথমে 999 দ্বারা ভাগের নিয়মটা আমি বলে দিলাম। তাহলে চলো 3টে করে সংখ্যা নাও। এই যে 3টে নিলাম, আবার 3টে নিলাম, আবার একটা সংখ্যা নিয়ে নিলাম। কারণ একটা কেন নিলাম? যেহেতু আর দুটো নেই। আরে দুটো নেই মানে তুমি দুটো জিরো ভাবতে পারি। তাহলে এবার একটু যোগ করো, দেখো কিভাবে আমরা যোগ করবো। ভালো করে বোঝো, এই যে পার্টিশন দিয়ে দিলাম যাতে তুমি বুঝতে পারো আমি যোগটা কত সহজে করছি। দেখো এই যে 199, তার সাথে যদি 1 যোগ করি কত হবে? 200। আর 889 সাথে যদি 200 যোগ করা হয় 1089 হবে। তাহলে 1089 কিন্তু কখনো 999 দ্বারা ভাগ যায় না। তাহলে কিন্তু দেখো, যেই সংখ্যাকে 999 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমি আর 9999 দ্বারা কেন চেক করব? কারণ কোশ্চেনে বলেছে 999 এবং 9999 দ্বারা ভাগ যেতে হবে, তাই না? তাহলে 1 নম্বর অপশন কিন্তু হবে না। দেখো আমার বোঝাতে সময় চলে যাচ্ছে, কিন্তু তুমি যখন নিয়মটা শিখে যাবে না, তোমার কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবে। চলো 2 নাম্বার। এই যে দেখো 3টে করে সংখ্যা নিলাম, এই যে 3টে করে সংখ্যা নিলাম, তাহলে কি দাঁড়ালো? 109 আর 1 কত? 110। তাহলে 110 যদি আমি এর সাথে যোগ করি কত হবে? 9 আর 1 10, 9 9 1099। 1099 কে কিন্তু তুমি 999 দ্বারা ভাগ করতে পারবে না, তাই না? এটা তো দেখে বোঝা যায়। তাহলে অপশন নাম্বার বিও কিন্তু হবে না। চলো তাহলে এবার অপশন নাম্বার সি তে চলে আসি। আচ্ছা সি তে দেখো 3টে 9 রয়েছে, 109 আর এই যে 1, তাহলে যোগ করলে কত হবে? আরে ভাই 999 কে তো আমি ভাগ করতে পারবো, কিন্তু বাকি সংখ্যা কত রয়েছে? 109 আর হলো 1 110। তাহলে 110 একে তো ভাগ করা যাবে না, তাহলে এটা প্রথমেই বাদ চলে গেল। তোমরা অনেকে ভাবছো স্যার এখানে আপনি 999 যোগ করলেন না কেন? আরে ভাই যোগ করলে একই বিষয় আসবে। 999 তার সাথে যদি 1 যোগ করো কত হয়? 1000। তাহলে 1000 কি 1109 হয় না? 1109, তাহলে তো ভাগ যায় না। তাহলে তোমরা কিন্তু বুঝে গেছো যে এখানে অপশন নাম্বার ডি উত্তর হবে। কিন্তু তোমরা তো প্রমাণ চাও যে এটা কি সত্যি যায়। লজিক কি বলছে দেখো,
এই যে আমরা তিনটে করে সংখ্যা নিলাম, এই যে তিনটে করে সংখ্যা নিলাম, তাহলে 109 আর 1। তোমরা ভাবছো যে স্যার আপনি আগে কেন 1 আর 109 করলেন, আপনি তো এদিক থেকে যোগ করতে পারতেন। আরে ভাই, যোগ করতে হবে, তুমি যেদিক থেকে করো না কেন, কি আছে সমস্যা তোমার? তাহলে আমি কেন এটা এদিক থেকে করছি, কারণ 109 এর সাথে 1 যোগ করলে তো সুবিধা হয়। কত হয়? 110। তাহলে 110 যদি এর সাথে যোগ করি, দেখো তো 999 হয় কিনা। ইয়েস, 999 ইজ ডিভিজিবল বাই 999। তাহলে আমরা প্রমাণ করে দেখলাম অপশন নাম্বার ডি 999 দ্বারা ভাগ যায়। আমাদের অনেকের মনে ডাউট যে স্যার আপনি এটা করে দেখান তো, এটা 9999 দ্বারা ভাগ যায় কিনা। চলো আমি একটু দেখিয়ে দিই সংখ্যাটা কি আছে। 1109,889। এটা তোমাদের কি মন্তব্য যে স্যার আপনি এটাকে 9999 দ্বারা ভাগ করে দেখান। অবশ্যই দেখাবো। তাহলে আমরা কিভাবে করব? 9999 কতগুলো ডিজিট? 4টে করে ডিজিট আছে। তাহলে 4টে করে ডিজিটের যোগফল করতে হবে ভাই, 4টে করে নয়। এই যে নিলাম 4টে, বাকি আছে 3টে। কোথায় 3টে? একটা জিরো বসিয়ে দাও না বাবা পাশে, তাহলে 4টে হয়ে গেল। আলটিমেটলি আমি এই সংখ্যার সাথে যদি 110 যোগ করি, বিষয়টা কি দাঁড়ালো দেখো। এই যে দেখো, ইয়েস, 9999 ইজ ডিভিজিবল বাই 9999। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে নিলাম। সেই সাথে সাথে আমরা বলতে পারি অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? দেখো লসাগু গসাগু আমরা পেন এবং খাতা বাদ দিয়ে দেখে দেখে উত্তর বলা শিখি। টোটাল একটা দুটো কোশ্চেন নয়, টোটাল লসাগু গসাগু চ্যাপ্টারটাই কিন্তু আমরা দেখে উত্তর বলা শেখাবো। কেন আমরা নাম্বার সিস্টেমে এত সময় দিচ্ছি? একটাই কারণ, নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমরা নিজেকে এক্সপার্ট করে তোলার মতো একটা চ্যাপ্টার। আমার কনসেপ্ট এখানেই ক্লিয়ার করতে হবে, ক্যালকুলেশন ফার্স্ট এখানেই আমাকে ক্লিয়ার করতে হবে। ভাই ম্যাথ মানেই হচ্ছে ক্যালকুলেশন, যার ক্যালকুলেশন যত ফাস্ট স্পিডে অঙ্ক করবে। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে দাও, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। আমরা নাম্বার সিস্টেমে টোটাল ধরে রাখো প্রায় 150 কোশ্চেন করব। অলরেডি আমরা এই আজকে 7 নাম্বার ক্লাস চলছে। এমডিআরই বলছে এক্সিলেন্ট সেন্স দারুণভাবে বোঝালেন আপনি। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি চেষ্টা করব তোমাদের এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলো বোঝানোর। দেখো এটা আমার সেকেন্ড ব্যাচ, তোমরা হয়তো জানো আমাদের ফার্স্ট ব্যাচ খুব ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি। তো সেখানে দীর্ঘ তারা 7 মাস এখনো আমাদের কন্টিনিউ ক্লাস করছে। বুঝতে পেরেছো? দেখো এখানে শুধুমাত্র দেখো তোমরা প্রিপারেশনের জন্য যে কোনো সবাই কোনো না কোনো জায়গায় অ্যাডমিশন নাও, কিন্তু বিষয় হচ্ছে আমরা ভালো মন্দটা বুঝতে হবে। দেখো ভালো মন্দ আমরা কখন বুঝতে পারি জানো? তুমি যে কোনো একটা দোকান থেকে যদি একটা মিষ্টি কিনে খাও রোজ, ধরো তোমার বাড়ি থেকে একজন বলে দিল যে ভাই অমুকের দোকানের মিষ্টি ভালো, তুমি চোখ বন্ধ করে সেই দোকানে চলে গেলে মিষ্টি খেতে। তুমি ভাবছো যে সবাই তো বলছো ওই দোকানের মিষ্টি ভালো, তুমি সেই দোকান থেকেই খাওয়া শুরু করবে। না, তাতে কিন্তু কোনোদিনও তুমি ভালো মন্দ বুঝতে পারবে না, কারণ সেটা তুমি লোকের কাছ থেকে শুনলে ভালো না হলেও তোমার কাছে টেস্টটা ভালোই মনে হবে, কারণ সবাই বলছে। ভালোটা তখন বুঝবে যখন তার পাশে কোনো দোকান, অন্য কোনো দোকানের একটা মিষ্টি কোনোদিন কিনে খাবে। কেন খাবে? তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবে যে কোন দোকানেরটা কিরকম। একই রকম ভাবে এই যে আমাদের পড়াশোনা, আমরা যখন কারো কাছে গাইডেন্স নিচ্ছি, এটাও আমাদের একটু কম্পেয়ার করে দেখতে হয়। সবাই আমরা মাস গেলে কাউকে ফি দেই, সবার কাছে আমরা ক্লাস শিখি, তাই না? যখন আমি এক দোকানের মিষ্টি দিয়েছিলাম তখন ভাবলাম মনে এটাই বেস্ট বা এরকম এটাই মনে ভালো, কিন্তু তার থেকেও যে ভালো হতে পারে এটা আমাকে আগে দেখতে হবে, কারণ আমরা সবাই সবসময় বেস্টটা খুঁজি। আর কম্পিটিশন, কারণ বুঝতে পারছি কম্পিটিশন করতে হবে কিন্তু তোমাকে। দেখো অঙ্ক আমরা অনেকেই একটু ডিটেলসে করি, তাই না? একটু সময় নিয়ে করি, একটু বড় বড় ভাবে করি, তারাও অঙ্ক শেখে, তোমরাও কিন্তু অঙ্ক শিখবে। কিন্তু কম্পিটিশন কোনটা? যারা কম সময়ের মধ্যে অঙ্কটা শিখতে পারবে, কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবে, এটা হচ্ছে কম্পিটিশন, তাই না? এই যে এখন ধরো ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ফিল আপ হচ্ছে, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, একটু এক্সট্রা কথা বলছি জাস্ট বোঝার জন্য জিনিসগুলো। এই এক্সামে 10,000 ভ্যাকান্সি রয়েছে, ফর্ম তো ফিল আপ করেছে অনেকে, কয়েক লক্ষ ফিল আপ করবে, কিন্তু দেখো বইও সবাই কিনবে, বই কেনার ব্যাপারে কেউ পিছিয়ে নেই, সবাই প্র্যাকটিস সেট কিনবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? বাজার চলতেই সুবিধ দাসের বই সবাই কিনে নেবে, চঞ্চল ঘোষের বই সবাই কিনে নেবে। আরে ভাই তাহলে তো সবাই চাকরি পেয়ে, তাহলে কেন 10,000 জন পাচ্ছে?
তুমি কেন পাচ্ছ না? আমার কথা হচ্ছে না, 10,000 জনের মধ্যে তুমি হতেও পারো, নাও হতে পারো, কিন্তু সবাই তো একই জিনিস পড়ছো। তার মানে বিষয়টা কি, যে আমাদের যে জিনিসটা দরকার, সঠিক মেটেরিয়ালসটা দরকার, সঠিক গাইডেন্সটা দরকার। এই জিনিসটা এক্সাম দিতে যাওয়ার আগে চুজ করতে হবে। তুমি সুযোগটা পেলে একবার, যে তোমাকে এবার সুযোগ দেওয়া হলো, তুমি এবারের পরীক্ষাটা দেবে, তাহলে কি আর কবে হবে ঠিক নেই, তোমার লাস্ট বছর, তাহলে তোমাকে তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে, যুদ্ধের জন্য সেভাবে প্রস্তুতি নিতে হবে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলে যে এরকম ওদের অপোজিশন পার্টির ভীষণ সৈন্য বাহিনী, তখন যদি তুমি আগে থেকে সেইভাবে প্রিপারেশন না নিয়ে যাও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রেই শেষ। যুদ্ধ করতে মানে শুরু করার আগেই কিন্তু তুমি শেষ, তাহলে কি আর ফাইট? জব কি পাবে? তুমি তো কোশ্চেন দেখেই ঘাবড়ে যাবে, যে আমি তো সহজ সহজ চঞ্চল ঘোষের বই দেখে পড়ে আসলাম, ভাবলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো এখান থেকেই কোশ্চেন আছে। আরে ভাই, কে বলে দিয়েছে ওখান থেকে কোশ্চেন আছে? তোমার মেন যেটা দরকার, ওই কনসেপ্ট ক্লিয়ার, তাহলে তুমি সমস্ত এক্সামের জন্য পারফেক্ট, তাই না? বাজার চলতে 10টা বই কিনতে হয় না, একটা বই কিনো, 10 বার শেষ করো, তাহলে যথেষ্ট। যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 72, 90, 120। 72, 90, 120 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমরা এতদিন ধরে শিখে এসি, এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়? 72, 90, 120 এদের এলসিএম করতে হবে। আরে ভাই, এলসিএম এ যদি করবো, তাহলে তো সেটা আমি ক্লাস 10-এ করেছি, নতুন করে কি হবে? এখানে আমি কি শিখবো? এখানে আমি এটাই শিখবো যে তোমাকে এলসিএম করতে হবে না, অন্য কোনো মেথড সেটা দেখাবো, যাতে তোমার পেন খাতা ইউজ করতে না হয়। তাহলে কি সেই মেথড? আচ্ছা, এখানে 63 না, এখানে একটা 0 হবে, 630 হবে। এবার সেই মেথডটা তোমাকে শিখতে হবে। দেখো, প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা তুলে নাও, তোমার যাকে ভালো লাগবে। তবে যেহেতু তোমরা এখন প্রথম প্রথম দেখছো বা শিখছো, তোমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে চেক করবে। তাহলে চলো নিয়ম দেখিয়ে দেই। এই যে কোনো একটা সংখ্যা নিতে বলেছি ভাই, তাহলে সবার প্রথমে তুমি চলে আসো 72, আমি 72কে নিলাম। তাহলে 72 আমরা ভাগের নিয়ম জানি ভাই, 72 দ্বারা ভাগের নিয়মে কি বলা হচ্ছে, যে সংখ্যাকে তুমি 8 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করতে পারবে, সেটাই 72 দ্বারা ভাগ যায়। তাহলে দেখে নেই 72 দ্বারা এখানে কোন সংখ্যাটা ভাগ যাবে। আরে, 8 দ্বারাও ভাগ করতে হবে, 9 দ্বারাও ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করাটা একটু জটিল, কি 3টে সংখ্যাকে ভাগ করতে হয়, কিন্তু 9 দ্বারা ভাগের নিয়ম অনেক বেশি সহজ। এরকম সমস্ত ডিজিটের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে 6 আর কত 8, 8কে কোনোদিনও কিন্তু তুমি 9 দ্বারা ভাগ করতে পারবে না। 9 দ্বারা ভাগের নিয়ম কেন? সমস্ত ডিজিটের যোগফল। তাহলে এটা তো প্রথমেই ভ্যানিশ, দরকার নেই, এটার উত্তর হবে না, কারণ একে তো আমি 72 দ্বারা ভাগ করতে পারছি না। চলো দ্বিতীয়ত দেখি কি আছে। দ্বিতীয়ত দেখি 630 আছে, তাহলে ডিজিট বা এদের যোগ করলে কত হবে? 9 হচ্ছে। অনেকের মনে সন্দেহ, দেখে তাহলে তো উত্তর পেয়ে গেলাম, কারণ এই সংখ্যাটাকে তুমি কি 8, 9 দিয়ে ডিভাইডেড করতে পারো। ইয়েস, আমিও মেনে নিলাম পারি, কিন্তু বাকি দেখি তো আর কিছু করা যায় কিনা। বাকি যখনই আমি পরের অপশনে চলে আসলাম, দেখি 360, 6 আর 3 9, এটাও তো 9 দিয়ে ডিভিজিবল। তাহলে একটা সংখ্যা পেলাম 630, 9 দ্বারা ডিভিজিবল, আর একটা সংখ্যা পেলাম 360, 9 দ্বারা ডিভিজিবল। চলো পরের সংখ্যাটা দেখি কি আছে। 620 যোগ করলে তো 9 হচ্ছে না 8, তাহলে এটা কিন্তু ডিভিজিবল নয়। তাহলে উত্তর কিন্তু হয় অপশন বি, না হলে অপশন সি এর মধ্যে থেকে কিছু একটা হতে পারে। এবার ঘটনা যে কি হবে উত্তর, কোশ্চেনের দিকে একটু লক্ষ্য করি। বলেছে 72, 90, 120 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম চেয়েছে কিন্তু ভাই। তাহলে আমরা দেখলাম 630ও ডিভিজিবল, আবার এদিকে 360ও ডিভিজিবল, কিন্তু দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? কিন্তু দেখেই বলবে যে 360 ক্ষুদ্রতম। তাহলে আমার উত্তরটা কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এসে গেল। তাহলে আমার এটা হলো লসাগু। আমি বারবার করে বলছি, আমরা লসাগু গসাগু টোটাল চ্যাপ্টারটাই কিন্তু দেখে বলা শেখাবো। যত বড়ই লসাগু দিক, আমি কিন্তু লসাগু করবো না, যত বড়ই গসাগু দিক, আমি কিন্তু গসাগু করবো না, দেখবো আর উত্তর। এবার তোমরা একটু আমাকে বলো, এই যে কোশ্চেন নাম্বার 4 আমি দেখালাম, তোমরা সবাই করতে পেরেছো? ইয়েস অর নো? হেমন্ত সিনহা একটু রেসপন্স করবে, প্রিয়া মন্ডল একটু রেসপন্স করবে।
বাকি যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করে দাও তোমরা ক্লাসটি বুঝতে পারছো কিনা। তাহলে আমি পরের কোশ্চেনে যাব। আমি যেভাবে ক্লাসগুলো দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, এটা আমার মনে হয় যে আমি যদি সমস্ত চ্যাপ্টারগুলো এইভাবে তোমাদের কমপ্লিট করে দিতে পারি, দেন এই কোর্স শেষে তোমার আদার্স জব পাওয়া পর্যন্ত, কম্পিটিটিভ এক্সামে ফাইট করা পর্যন্ত আদার্স কোথাও কিন্তু আর মনে হয় না ম্যাথ শিখতে দিতে হতে পারে। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো। দেখবে এই কোশ্চেনটা আরএফ এর বইতে রয়েছে, তোমরা যাদের কাছে রয়েছে বইটা দেখবে। কি বলেছে? The greatest number of 5 digit which is exactly divisible by 15, 36, 21. 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে তুমি 15, 36 এবং 21 দ্বারা ভাগ করতে পারবে? আচ্ছা ওকে, চলো একই রকম আমি ওই লসাগু তো করবো না, আমি করবো শর্টে, দেখে উত্তর করবো। তাহলে দেখো এবার এখানে এই যে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, তাই তো? এবার আমি এক কাজ করি ভাই, আমি আমার মতো করে, ও সরি আগের কোশ্চেনটা আমি আরেকটা জিনিস একটু দেখাতে ভুলে গেছি, দেখিনি। আমি তো 72 দিয়ে দেখলাম। অনেকের মনে কোশ্চেন, স্যার আপনি 90 ধরে একটু দেখান তো। ওকে চলো 90 ধরে দেখাবো। আরে ভাই 90 কি ফ্যাক্টরাইজ করলো 9 আর 10 হয়, 9 দিয়ে ভাগ করে একই ব্যাপার। 10 দিয়ে আমি দেখবো না, 10 দিয়ে বাদ দাও, 9 দিয়ে দেখো একটুই আসবে কিন্তু। বিষয়টা বোঝাতে পারলাম? তুমি 112 এই যে 120 একই ফ্যাক্টরাইজ করো ভাই, সেম। বোঝাতে পারলাম? যে কোনো ধরতে পারো। যাই হোক চলো এবার এখানে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা রয়েছে 15। দেখো আমরা জানি 36 বা 21 এর থেকেও 15 দ্বারা ভাগ করা অনেক বেশি সহজ। তোমার মনে কোশ্চেন আসবে, স্যার 15 দ্বারা ভাগ করা কি করে সহজ? আমি বললাম যে দেখো 15 কে ভাগ করা যায় যদি কিনা ওই সংখ্যাকে 3 এবং 5 দিয়ে তুমি ভাগ করা যায়, ভাগ করতে পারো। আমি এটা শিখালাম যে কোনো সংখ্যাকে যদি 3 এবং 5 দিয়ে ভাগ করতে পারো তাহলে ওই সংখ্যাটা অবশ্যই কিন্তু 15 দ্বারা ভাগ যায়। তাহলে এবার তখন তুমি ভাবতে স্যার তাহলে কি আমি 3 দ্বারা এবার চেক করবো কোন সংখ্যাকে ভাগ করা যায়, তারপরে আমি আবার 5 দিয়ে চেক করবো কোন সংখ্যাকে ভাগ করা যায়? কারণ আপনি তো বললেন 3 এবং 5 ওই সংখ্যা দিয়ে যেতে হবে। ইয়েস, আমি বলেছিলাম ওই সংখ্যা দিয়ে যেতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 3 এর থেকেও 5 দ্বারা ভাগের নিয়ম কিন্তু আরো বেশি সহজ। কিরকম সহজ? আমরা জানি 5 দ্বারা সেই সংখ্যাকেই ভাগ করা যায় যার শেষে একটা 0 অথবা 5 থাকে। একমাত্র অপশন নাম্বার বি এর শেষে দেখো একটা 0 রয়েছে, তাহলে একমাত্র অপশন নাম্বার বি কেই তুমি 5 দ্বারা ভাগ করতে পারবে। আরে 3 দ্বারা আমার আর চেক করার দরকার নেই, কারণ 5 দ্বারা বাকি একটা অপশনকেও ভাগ করা যায় না। তার মানে কি দাঁড়ালো? এ সি ডি উত্তর হওয়ার যোগ্যই নয়, একমাত্র অপশন নাম্বার বি উত্তর হওয়ার। নিয়ে নিলাম শেষ। তোমরা অনেকে ভাবতে স্যার আপনি যদি 36 ধরে একটু দেখান তো, তাহলে তুমি কি করবে ভাই? 4 দ্বারা আর 9 দ্বারা, তখন তুমি 4 দ্বারা ভাগের নিয়ম অ্যাপ্লাই করো, 9 দ্বারা ভাগের নিয়ম অ্যাপ্লাই করো। এবার 4 দ্বারা ভাগের নিয়ম তো তুমি জানো, 9 দ্বারাও জানো, তা 9 দ্বারা আমি করবো, আমি 4 দ্বারা করবো। 4 দ্বারা ভাগের নিয়ম কি বলেছি জানো? লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, লাস্ট 2 ডিজিট, তাহলে লাস্ট 2 ডিজিট 99, 4 দ্বারা ভাগ যায় না। লাস্ট 2 ডিজিট 89, 4 দ্বারা ভাগ যায় না। লাস্ট 2 ডিজিট 59, যায় না ভাই। 40 একমাত্র। দেখো তুমি যাই করো তো কিন্তু আমার ওই একটাই আসবে ভাই, কিছু আসবে না। বোঝাতে পারলাম আমি? দেখো আজকে যতটুকু কোশ্চেন করাচ্ছি এটা আমারও ভালো লাগছে যে তোমরা একবারেই বুঝে যাচ্ছ, আমাকে দুবার করে কোনো কোশ্চেন রিপিট করতে হয় না। তাহলে তোমরা জাস্ট এটা এটুকু তোমাদের একটু এক্সট্রা বলে রাখি, তোমাদের যেহেতু এই ব্যাচটা নতুন শুরু হয়েছে, ব্যাচের জনসংখ্যা দেখ তোমরা তো জানো মেম্বার সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করলে তোমরা একটু চেষ্টা করো তোমাদের ফ্রেন্ড সার্কেল জানাশোনার মধ্যে যদি কেউ ক্লাস করার মতো থাকে একটু সাজেস্ট করতে পারো। তোমরা অফলাইনে ক্লাস করেও একবারে বুঝতে পারো কিনা আমি জানি না, তবে দেখো এই অনলাইনে আজকে তুমি তোমার বাড়ি বসে, আমি আমার বাড়ি বসে তোমাদেরকে একবারে একটা কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি, এবং এটা তুমি যে কোনো সময় রিভিশন দিতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। এবারের কোশ্চেনটা কিন্তু অনেক মজাদার একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো দেখো আজকে আমি কেন একটু ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, কারণ আমি চাই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হোক, তোমার মাথার ভিতরে কোশ্চেনগুলো নড়াচড়া করুক, তুমি ভাবতে পারো, তোমাকে যেন ভাবতে শেখায়, তবেই তুমি বড় বড় ডিজিট দিলেও করতে পারবে। সেই জন্য একটু ছোট ছোট ডিজিট নিলাম, কিন্তু কনসেপ্ট সেম।
এইরকম কোশ্চেন যারা কয়েকবার এক্সাম দিয়েছো, আশা করি যারা পরীক্ষা কিন্তু পেয়েছো এই ধরনের কোশ্চেন গুলো, তোমরা কিভাবে করেছো এই ধরনের কোশ্চেন গুলো? দেখো তোমরা করেছো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 9, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। তোমরা কি করো জানো? তোমরা করো 8, 9, 12, 15 একে লসাগু করবে, তার সাথে এক যোগ করবে। কেন এক যোগ করবে? ওই যে বলে দিয়েছে এক অবশিষ্ট থাকবে। আরে ভাই এইভাবে তো করবো আমরা ক্লাস 10-এ করেছি, এখন কেন করবো? ক্লাস 10-এ এক একটা কোশ্চেনের জন্য 5 মার্ক ছিল, স্যার দেখতো, কিন্তু এখন এক একটা কোশ্চেনের মার্ক হয়ে গেছে এক, স্যার দেখবে না তুমি করেছো না মুখস্থ করছো, স্যার দেখবে তুমি সঠিক উত্তর করেছো কিনা। তাহলে দেখো এখানে সংখ্যাগুলি ছোট, তুমি কিন্তু দেখে বলে দিতে পারছো, কিন্তু সংখ্যা যদি বড় হয় তার মানে বিষয়টা কি? তাহলে তোমাকে লজিক শিখতে হবে, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তোমরা এইভাবে বলবে না যে স্যার এখানে এই সংখ্যা হতে পারে তাহলে এক অবশিষ্ট থাকে, এইভাবে না। আমি ছোট এই কারণে দিলাম যাতে কনসেপ্টটা বোঝাতে চাই। দেখো কনসেপ্ট কি বলেছে, বলেছে যদি তুমি কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ করো, সংখ্যাগুলি কি এর মধ্যে থেকে কিছু একটা হবে, এর মধ্যে কিছু একটা আছে। তাহলে বিষয়টা কি বললো ভালো করে দেখো, যদি তুমি এই অপশনে দেওয়া এমন কোন সংখ্যা যাকে 8 দিয়ে ভাগ করার পরে এক অবশিষ্ট থাকবে, ভালো করে বলছো 8 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকবে, আবার 9 দিয়ে ভাগ করলেও এক অবশিষ্ট থাকবে। সংখ্যা কি এর মধ্যে কি এমন কিছু একটা সংখ্যা আছে। আমি কিন্তু কনসেপ্টটা বোঝাচ্ছি কেমন, কারণ এরপরে এই সংখ্যা বড় বড় সংখ্যা আমরা দেখতে পাবো। এরপরে আবার কি বললো, 12 দ্বারাও যদি আমি ভাগ করি তাহলে কিন্তু ভাই এক অবশিষ্ট থাকবে, 15 দ্বারাও যদি আমি ভাগ করি তাহলে এক অবশিষ্ট থাকবে। সংখ্যাটা কি এটাই তো ওদের কোশ্চেন, কোন সংখ্যা যেই সংখ্যা দিয়ে আমি ভাগ করি কিন্তু একই থাকবে। তাহলে এবার দেখো তুমি কিভাবে সহজ একটা উপায় পাবে। তোমরা আমাকে এটা বলো তো, এখানে যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে সব থেকে কোন সংখ্যা দ্বারা ভাগ করাটা সহজ? তখন তুমি বলবে যে স্যার অবশ্যই 9 দ্বারা ভাগ করাটা অনেক বেশি সহজ। কেন 9 দ্বারা ভাগ করা সহজ? আমরা জানি যোগ করে সমস্ত ডিজিটে যোগ করে বলে দিতে পারি আমরা। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, ধরো তোমাকে বলা হলো যে ভাই তুমি 2 দিয়ে 5 কে ভাগ করো, তাহলে তোমার অবশিষ্ট কত থাকছে? তুমি বলবে যে স্যার 1 থাকছে। ভালো করে বুঝো, 1 থাকছে অবশিষ্ট। তাহলে আমি যদি তোমাকে আরেকটা জিনিস দেখাই যে এখানে তো একটা সংখ্যা আছে, এখানে একটা যাই হোক, এখানে মনে মনে এই সংখ্যাটাকে তুমি মনে মনে ভাবো যে এখানে মনে মনে এখন 5, কারণ আমরা তো দেখলাম 2 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে এক অবশিষ্ট থাকবে, এটা তুমি ভাবো। এবার আমি কি করলাম, এই যে 5 এটাকে ভুলে যাও, তুমি মনে করো এখানে কি আছে আমি জানি না, ভালো করে বোঝো কি আছে জানি না। এবার আমরা এই সংখ্যাটাকে বের করতে পারবো কিভাবে জানো? এই যে 2 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট, আচ্ছা জানো এক অবশিষ্ট তো 2 দিয়ে ভাগ করাতে এক অবশিষ্ট, একটা কাজ করলে হয় না? ওখানে এই ভিতরে এই যে যে সংখ্যাটা আছে এর সাথে যদি আমি আর এই এক যোগ করে দেই, তাহলে দেখো এই যে একে একে 2, এই অবশিষ্ট এক আর এই এক, তাহলে একে একে 2, তাহলে 2 দিয়ে কিন্তু এই 2 কে ভাগ করে ফেলতে পারবো, তাহলে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না, তাই না? তাহলে এবার এখানে কি আমরা বলতে পারি এখানে 9 দিয়ে একটা সংখ্যা রয়েছে একে ভাগ করলে এক অবশিষ্ট, তাহলে এক অবশিষ্ট, অর্থাৎ 9 দিয়ে ওই সংখ্যাকে যদি আমি আরো একবার ভাগ দিই তাহলে মিনিমাম 9 তো হতে হবে, তাহলে এখানে এক আছে, অর্থাৎ এখানে যেই সংখ্যায় থাক তার সাথে যদি আমি আর 8 যোগ করে দেই তাহলে কিন্তু সংখ্যাটা 9 দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে। 8 যোগ করে দিলে কেন? এই দেখো এই 8 আর এই যে 1, 8 আর 1 এ 9, তাহলে কিন্তু একবার ভাগ যায় আর তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমি যদি 9 দ্বারা চেক করি তাহলে কি সংখ্যা, এই সংখ্যাটা কোন সংখ্যা? এই অপশনের মধ্যে থেকে কিছু একটা সংখ্যা, তাহলে তার সাথে যদি 8 যোগ করে দেই তাহলে কিন্তু আর কোনো অবশিষ্ট থাকবে না। চলো আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 8 যোগ করব। প্রত্যেকটার সাথে কেন? কারণ এখানে তো 4টে অপশন রয়েছে। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, এর সাথে আমরা 8 যদি যোগ করি তাহলে 8 যোগ করলে কি হবে, 8 আর কত, 8 আর 9 17 বা 179, তো তাহলে 179 80 187 হবে, 187 187, তাই তো? তাহলে দেখো 100, এখন তার অবশিষ্ট থাকবে না, এখন তো 9 দ্বারা ডিভিজিবল, কারণ এই যে এখন আর কোনো অবশিষ্ট নেই, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো 9 দ্বারা ভাগের নিয়মে কি করেছে, এটা কিন্তু আর 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা কিন্তু শেষ। চলো 2 নাম্বারটা দেখি, এর সাথে যদি আমি 8 যোগ করি কত হবে,
189 হয়। 181 আর 8 89, 189 তো ভাই 9 দ্বারা ভাগ যায় না। 189 তো 9 দ্বারা ভাগ যায় না। তাহলে আমি একটু লিখে দেই তোমার জন্য। 1 8, সরি একটু ভুল বললাম, এটা ভাগ যায়। 189 9 দ্বারা ভাগ যায়, ইয়েস ভাগ যায়। তাহলে কিন্তু আমি বলে দিতে পারি ভাই এটাই তোমার মনে কোশ্চেন দিয়েছেন, আপনি বাকিগুলো একটু দেখেন আরো ক্লিয়ার হবে। চলো ভাই এর সাথে তুমি 8 যোগ করো, কত হবে? 159 60 100 367। 367 কি কখনো 9 দ্বারা ভাগ যায় না? তুমি দেখো, এই যে 6 আর 3 9, এই যে 7 থাকছে, ভাগ যায় না। পরেরটা দেখো তো, 8 যোগ করলে 8 আর 1 এর 9, তাহলে কত হবে? 3 9 9। তাহলে এবার তোমার এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই সংখ্যাটা তো যাচ্ছে, তাহলে কিন্তু এবার সমস্যা হয়। দুটো উত্তর হতে পারে, কি অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি। কিন্তু এখানে কি চেয়েছে? ওরা তো চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম কোনটা? 300। এই সংখ্যাটা ক্ষুদ্রতম না এই সংখ্যাটা ক্ষুদ্রতম? তুমি বললে যে স্যার অপশন নাম্বার বি ক্ষুদ্রতম, তাহলে অপশন নাম্বার বি উত্তর। তাহলে এটা কি? এটা কখন? যখন আমরা 9 দ্বারা ভাগ করবো তখন 8 যোগ করবো। তোমার মনে কোশ্চেন দিয়ে স্যার আমি 12 দ্বারা ভাগ করবো, তাহলে কত যোগ করতে হবে জানো? যাতে কোনো অবশিষ্ট থাকবে না। এক তো আছে, এর সাথে যদি আমি আর 11 যোগ করি, তাহলে 11 আর 1 12, তাহলে 12 দিয়ে ভাগ করলে আর অবশিষ্ট থাকবে না। তাহলে এই অপশনগুলোর সাথে তুমি 11 যোগ করে দাও, তারপরে দেখো 12 দ্বারা কাকে ভাগ করা যায় বা কাকে ভাগ করা যায় না। তো যাই হোক, এই যে কোশ্চেনটা আমি বোঝালাম, সবাই বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করো। আর কারো যদি একটু ডাউট থেকে থাকে, আমি আরো কোশ্চেন দেখাচ্ছি, তাতে তোমার ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। সবাই একটু রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করবে। তাহলে আমি পরের কোশ্চেনে যাবো। যারা আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সুন্দর, সবাই বুঝতে পারছো। হেমন্ত সিনহা, ওকে। তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ হেমন্ত সিনহা? একটু তুমি কমেন্ট করে জানাবে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। চলো আমরা নেক্সট কোশ্চেনটা একটু করি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 35 ও 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14 19 এবং 29 34 অবশিষ্ট থাকবে? তার মানে বিষয়টা কি বললো? বিষয়টা এটা বললো, কোন সংখ্যা, অর্থাৎ অপশনের মধ্যে এই চারটের মধ্যে কোনো একটা সংখ্যা আছে আছে যাকে আমি যদি 20 দিয়ে ভাগ করি, ভালো করে বোঝো, তাহলে আমি 14 পাবো অবশিষ্ট। কারণ এই দেখো বলেছে 20 দিয়ে ভাগ করলে যে যথাক্রমে 14 অবশিষ্ট পাবো। আর আমি যদি তাকে 25 দিয়ে, আচ্ছা হ্যাঁ 35 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 29 অবশিষ্ট। আর আমি যদি তাকে 25 দিয়ে ভাগ করি, আমি পাবো কত? 19 অবশিষ্ট। আমি যদি তাকে 40 দিয়ে ভাগ করি, আমি পাবো 34 অবশিষ্ট। আমি পাবো 34 অবশিষ্ট। তাহলে এবার বিষয়টা দেখো আমরা কিভাবে করবো। আগের কনসেপ্ট, সব থেকে সহজ কোন সংখ্যা দ্বারা ভাগ করা বলো তো? 35 দ্বারা একটু ভাগ করি। তোমরা ভাবছো যে স্যার 20 দ্বারা কিন্তু ভাগের নিয়ম সব থেকে বেশি সহজ। আমার ভাই বেশি সহজ নিলেও কিন্তু সমস্যা। কারণ কি বলতো, 20-র মধ্যে ভাগ করার নিয়ম কি 4 আর 5 দ্বারা। তার থেকে ভালো হয় 35 দ্বারা ভাগের নিয়ম। কেন জানো? 5 দ্বারাও ভাগ করতে পারো, 7 দ্বারাও ভাগ করতে পারো। সবসময় একটু চেষ্টা করবে 7 দ্বারা, কারণ 7 দ্বারা হলে কি অনেক সুবিধা পাওয়া যায়। তুমি যদি মনে করো 20 দ্বারাও হবে, চলো আমি 20 দ্বারা ধরে আগে একটু দেখাই, তারপরে না হলে 35 দ্বারা দেখাবো, বা আগে 35 দিয়ে দেখাই তারপরে 20 দিয়ে দেখাবো। চলো 35 দিয়ে দেখাচ্ছি। 35 দিয়ে কিন্তু ভাগ করবো, মধ্যে হয়ে যাবে। দেখো 35 দিয়ে যদি ভাগ করি, তাহলে 29 অবশিষ্ট থাকবে। তাহলে কাকে, এখানে একটা সংখ্যা আছে, একে ভাগ করবো। তাহলে এই যে 29 তো অবশিষ্ট হয়ে গেল, এই অবশিষ্টের সাথে যদি আমি আর 29 তো ধরো 30, যদি আমি আর 6 যোগ করে দেই, তাহলে 29 আর 6 হলো 35, তাহলে কিন্তু আর কোনো অবশিষ্ট থাকবে না। 29-এর সাথে যদি আর 6 যোগ করে দেই, তাহলে 35 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে চলো, এই যে 6 যোগ করতে বলেছে, প্রত্যেকের সাথে আমি 6 যোগ করে দিই। 6 যোগ করলে কি হবে? 1394, অর্থাৎ 1400 হয়ে গেল। এখানে যদি 6 যোগ করি কত হবে? 1410 হয়ে গেল। এর সাথে যদি আমি 6 যোগ করি কত হবে? 1412 হবে। এর সাথে যদি আমি 6 যোগ করি, 6 যোগ করি, কারণ প্রত্যেকে তো যে কোনো একটা হবে, তাহলে কত হবে? 1600 670। তাহলে এবার এই যে সংখ্যাগুলো কি দাঁড়ালো, আমি একটু নিচে লিখছি।
তোমার সুবিধার জন্য, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এখন সংখ্যাটা হলো 1400, 1410, 1412, 1600। অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাকে তুমি 35 দ্বারা ভাগ করতে পারবে যাতে কোনো অবশিষ্ট না থাকে। তাহলে 35 দ্বারা ভাগের নিয়ম তো জানি। 35 দ্বারা ভাগের নিয়ম কি আমরা জানি, যদি কিনা এই যে 35 দ্বারা ভাগের নিয়ম 5 দ্বারা ভাগ দিতে হবে, আর কি 4 দ্বারা ভাগ দিতে হবে, 4 দ্বারা ভাগ দিতে হবে, তাই তো। এবার দেখো আমি দুটোই দেখাবো, আমি 20 ধরেও দেখাবো, আমি তোমাদেরকে কি 40 ধরেও দেখাবো। তবে দেখো, তাহলে প্রথমে আমরা একটু চেক করি যে এইখানে যে সংখ্যাগুলি আছে 5 দ্বারা ভাগ যায় কাকে। 5 দ্বারা তো সবাইকে ভাগ করা যায়, কিন্তু এই সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু উত্তর হবেই না, কারণ এটা তো 5 দ্বারা ভাগ যায় না, তাহলে 35 দ্বারা কি করে ভাগ যাবে, তাহলে এটা বাদ। বাকি যে অপশনগুলো আছে চলো একটু দেখি, বাকিগুলোকে আর 5 দিয়ে করবো না, কারণ বাকি সবগুলি 5 দ্বারা যায়। তখন আমি চেক করবো 7 দ্বারা। 7 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো, এই যে দেখো 400 আর এদিকে 1, 400 থেকে 1 বাদ দিলে কত হয় 399। এবার দেখো 7 দ্বারা কি 399 কে ভাগ করা যায়, কি করে করবে জানো, দেখো 7 5 7 35, এই যে 350 প্লাস হচ্ছে 49। ইয়েস, কেন আমি 350 কোথা থেকে পেলাম, আরে 7 এর গুণিতক নিলাম, 7 এর 50 গুণিতক 350, ভাগ করার নিয়মই এটা, আমি শিখিয়ে দিয়েছি অলরেডি 350, কিন্তু এখানে তো 99, তার সাথে যদি 49 যোগ করি, কারণ 7 এর গুণিতক যখন নিয়েছি 350, এটা তো ভাগ যায় 7 দ্বারা, কিন্তু এই যে 49 এটাও কিন্তু 7 দ্বারা ভাগ যায়, তাহলে উত্তর কিন্তু প্রথমটা, এই যে 1400, অর্থাৎ প্রথম অপশন নাম্বার এ। বাকি যে 1410 আর 1670 7 দিয়ে ভাগ যায় না, অতএব আমার উত্তর কিন্তু হয়েছে অপশন নাম্বার এ, দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? তাহলে দেখো 35 দ্বারা আমি ভাগ করে দেখিয়েছি, এবার আমি তোমাদের দেখাবো 20 দ্বারা ভাগ করে। দেখো 20 দ্বারা ভাগ করে দেখাবো, আরো সহজ এসে যাবে, ভালো করে বুঝতে হবে। দেখো 20 দ্বারা যখন ভাগ করছি 14 অবশিষ্ট থাকছে, অর্থাৎ ওই সংখ্যার শেষে যদি আমি আর 6 যোগ করি, তাহলে দেখো এই যে 14 আর এই যে 6 কত হয় 14 আর 6 হয় 20, তাহলে 20 কে 20 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে 6 যোগ করতে হবে, কিন্তু 6 তো অলরেডি যোগ করে দিয়েছি, 6 যোগ করলে এই সংখ্যাগুলি আসবে, এগুলি আসবে। এবার দেখতে হবে এর মধ্যে থেকে কোন সংখ্যাটি কি তোমার এই যে 20, তাহলে 20 কে ডিভাইডেড কিভাবে করবে, 20 দ্বারা ভাগের নিয়ম, যে 4 দ্বারা আর 5 দ্বারা ভাগ দিতে হবে। দেখো এখানে কি 4 দ্বারা কাকে কাকে ভাগ করে, দেখো এই সংখ্যা, এই যে এই সংখ্যাকে কিন্তু 5 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারা যায় না, তাহলে এটা উত্তর হবে না, এটা বাদ, 5 দ্বারা যায় না। এবার দেখবো 4 দ্বারা কাকে ভাগ করা যায়, 4 দ্বারা কিন্তু এই যে শেষে 10 আছে, 10 কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগের নিয়মে বলেছিলাম শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়। এখানে কি রয়েছে 70, 4 দ্বারা ভাগ যায় না, 4 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে শেষে যদি দুটো শূন্য থাকে, ইয়েস মিলে গেল। তুমি যাই করো না কেন ভাই, যাই হোক, আমাদের ডিভিজিবিলিটির স্পেশাল কেস যেগুলো ছিল আমি টোটালটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমি পরের টপিকে যাব। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করবে, সবাই একটু রেসপন্স করবে, তাহলে আমি পরের কোশ্চেনে যাব, একটু কুইক রেসপন্স করো সবাই। সুন্দর, তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝতে পারছো, তো এইভাবে যদি আমরা সিলেবাসটাকে কভার করে নিতে পারি তাহলে তো বুঝতেই পারছো কি হবে। চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, আমরা আগের দিন তোমাদের সিরিজ দেখিয়েছিলাম, তো সিরিজের এই 3টে কোশ্চেন কিন্তু আমরা সলভ করে দিয়েছি অলরেডি, তাই তো, আগের দিন আমরা সলভ করে দিয়েছি। এবং এই যে পরের 4 নম্বর 5 নম্বর 6 নম্বর কোশ্চেন কিন্তু আমি তোমাদের সলভ করে অলরেডি দিয়েছি। 6 নম্বরের পর থেকে কিন্তু আমরা আর সিরিজটা কমপ্লিট করতে পারিনি, এই কমপ্লিটটা আজকে আমরা করে নেব। চলো নেক্সট 7 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, এই 7 নম্বরের কোশ্চেনটা আমি এবার সলভ করে দেখাচ্ছি কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করব। তার আগে একটু কনসেপ্টটা বুঝতে হবে। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, 7 কি 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস
থ্রি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার। এই যে এই সিরিজ, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এইভাবে বলতে পারি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে রয়েছে। এটা যদি এ হয় এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 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 এই ফর্মে রয়েছে। তাহলে এবার দেখো, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি, এই একটা ফর্মুলা রয়েছে। তাহলে এখানে দেখো, এ বলতে কি আর বি বলতে কি? এ বলতে এই যে দেখো, এইটুকু মিলে ভালো করে বোঝো, এই যে এই হলো এ বি, এই হলো এ বি, আর ওই যে মাঝের যে প্লাস, ওটা প্লাস পড়ে থাকবে। এই তো, এইভাবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে বুঝতে হবে ভাই। এই যে a প্লাস বি আর a মাইনাস বি, অর্থাৎ একবার এই দুটোকে যোগ করতে হবে তবেই তো a প্লাস বি, আবার কি একবার এই দুটোকে মাইনাস করতে হবে তবে কি পাবো a মাইনাস বি। এই দুটোকে যদি যোগ করি কি আসবে? 2 আর 1 এ 3, তাহলে লিখে দিলাম 3। এই যে কিছু নেই, অর্থাৎ এবার এটাকে মাইনাস করতে হবে a মাইনাস বি, তাহলে a কত এখানে? এই যে a মাইনাস বি না, তাহলে 1 মাইনাস কি 2, তাহলে 1 এর থেকে 2 মাইনাস করলে কি হয়? মাইনাস 1 হয় না? তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ালো, মাইনাস ওয়ান, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? মাইনাস থ্রি এলো। তাহলে এত ক্যালকুলেশন করে আমি থ্রি পেলাম। আরে ভাই, এত ক্যালকুলেশন করে যদি থ্রি পাই, তাহলে আমি এত কেন করব? আমি তো শর্টে করে দিতে পারি। তখন আমি কি করতে পারি? যেহেতু সবটা একই ফর্মুলা, তাহলে এই যে দেখো, এই সংখ্যা আর এই সংখ্যা যা আছে একে ডাইরেক্ট যোগ করে তার আগে আমি মাইনাস থ্রি করে দিই। আমি তো এখানে ভেঙে দেখালাম যে কিভাবে মাইনাস থ্রি আসে, কিন্তু এবার আমি শর্টে দেখো। এই যে কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার। তাহলে এই দুটো যোগ করলে কত? 3, তার আগে একটা মাইনাস বসিয়ে দিই। চলো, মাইনাস। এবার এই দুটো যোগ করলে কত হবে? এই দুটো একই, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করো, 4 আর 3 এ 7, কিন্তু তার আগে একটা মাইনাস। তাহলে তুমি ভাববে যে এই প্লাস কোথায় গেল স্যার? আরে দেখো, যে 4 আর 3 এ 7 না, মাইনাস 7, তার আগে এই যে প্লাস, তাহলে প্লাস মাইনাস এসে মাইনাসই হবে, অর্থাৎ মাইনাস 7। এটা কি হবে? 5 আর 6 কত? 11, অর্থাৎ মাইনাস 11। তারপরে কি লিখবে? তুমি ভাবছো যে 9 আর 10, না না না, 9 এর পরে দেখো একটা জিনিস মিসিং আছে, কি? 7 আর 8 মিসিং আছে। তাহলে 8 এর সাথে কত? 15, দেন মাইনাস। তারপরে 9 আর 10 এ কত? 20, অর্থাৎ মাইনাস 20। এই টোটালটা মাইনাস ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস 95 এর অ্যান্সার শেষ। তাহলে মেন কি দাঁড়ালো? তোমাকে সিরিজটা একটু বুঝতে হবে। দেখো, আমি সিরিজ থেকে যেই টাইপগুলো পড়াবো, এর বাইরে আজ অব্দি কোনো সিরিজ আসেনি, ভবিষ্যতেও আসবে না। মিলিয়ে নিও, আমি যা সিরিজ পড়াবো এর মধ্যে থেকেই আসবে। ক্লিয়ার সবার? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটা সিরিজ রয়েছে 8 নাম্বার। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এইভাবে করে 99 100। দেখো 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিজ রয়েছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত একটা সিরিজ যখন থাকে, তার কিন্তু একটা সূত্র তোমরা জানো সবাই। কি সূত্র? যে এটার যোগ করার জন্য n ইনটু n প্লাস 1/2, এটা জানো। কার ক্ষেত্রে? এই যে এখান থেকে এই অবধি যোগ। কিন্তু তার সাথে তো আবার লেস রয়েছে, মানে আরো রয়েছে কি 99 98, অর্থাৎ এই দিক থেকে যদি ভাবি যে 1 2 3 4, এই দিক থেকে দেখো আবার গুনতে গুনতে যদি আমি এখানে ধরি বা এই অবধি 99, তাহলে এই কোশ্চেনটা দেখো দুদিক থেকে যখন যে কোনো সিরিজ, বললাম যে কোনো সিরিজ যদি দুদিক থেকে শুরু হয়, একই সিরিজ শুরু হয়, এটা শর্টে করা যায়। কিন্তু তোমরা লংয়ে কি করো জানো? তোমরা প্রথমে এই 1 থেকে 100 অব্দি করো আগে, ঠিক আছে? 1 থেকে 100 অব্দি, তাহলে ফর্মুলা ফেলো। তাহলে কি করো আমি একটু দেখিয়ে দিই তোমাদের, ভালো করে। 1 থেকে 100 অব্দি সংখ্যার আগে যোগ করো, তাহলে সূত্র কি? n ইনটু n প্লাস 1/2। তাহলে n কত? n হচ্ছে 100 ইনটু n প্লাস 1, অর্থাৎ 100 প্লাস 1 বাই কত? তাহলে এটা করলে এই যে প্লাস রয়েছে 100 পরে যে প্লাস, ভালো করে বুঝো, তুমি দিয়ে দিলে সেই প্লাস যোগ করতে হবে। কার? আবার এই যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার আবার যোগ। তাহলে তখন n ইনটু n প্লাস, তখন n কিন্তু 99, কারণ 1 থেকে 99 এটাকে তো যোগ করতে হবে। তাহলে তখন তুমি কি করবে? 99 ইনটু 99 ইনটু কি 99 প্লাস 1, কারণ n প্লাস 1/2। এই করে, এই ক্যালকুলেশন করে তুমি তারপর উত্তর করবে। এই যে এত বড় ক্যালকুলেশন করার পরে যেটা উত্তর আসবে,
তুমি ক্যালকুলেশন করে নেবে, তুমি ক্যালকুলেশন করে নেবে যা আসবে। আর এখন আমি যেটা বলবো একই জিনিস আসবে, তাহলে তোমরা এটাকে একটু নোট ডাউন করে নেবে বা ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। তো এখন আমি যেটা দেখাবো এটাই সব থেকে শর্ট, দেখে এই ধরনের কোশ্চেনের উত্তর বলতে পারবো। কোন ধরনের কোশ্চেন? যে সমস্ত কোশ্চেনগুলিতে দেখবে কোনো সিরিজ একই দিক থেকে দুই দিক থেকে শুরু হয়, যেমন এই যে সিরিজটা এই দিক থেকে এসে 100-তে মিলিত হলো, আবার এদিক থেকেও যদি আসে তাহলে দেখো 100-তে মিলিত হলো। এরকম যদি কোনো সিরিজ দেখো, সেটার সঠিক বা সহজে উত্তর করার একটা নিয়ম রয়েছে কি, যেটা তাদের মিড পজিশন অর্থাৎ যেখানে তারা মিলিত হবে তার যদি তুমি স্কোয়ার করে দাও, তার যদি তুমি বর্গ করে দাও, অর্থাৎ 100 মিড পয়েন্ট 100 মিলিত পয়েন্ট 100 মাঝের পয়েন্ট 100, 100 এর বর্গ করলে কত হয়? 100 এর বর্গ করলে 10,000। এর উত্তরটা 10,000 আসবে। তুমি এইটা ক্যালকুলেশন করো, দেখবে 10,000ই আসবে। এই ক্যালকুলেশন করে 10,000ই আসবে। তাহলে কেন তুমি এইভাবে করবে? এইভাবে করার কোনো দরকার নেই তোমার, কারণ এই যে সিরিজ যেটা দিলাম এই সিরিজ এগুলো আসলে এই সিরিজে দেবে ভাই, এর বাইরে অন্য কোনো সিরিজ দেবে না। কারণ আমি তো অনেকগুলো এই নিয়ে 8খানা সিরিজ অলরেডি দেখিয়েছি, 9 নম্বর সিরিজের এই কোশ্চেন নাম্বার 9, এই কোশ্চেনটার মধ্যে আমি 3টে কোশ্চেন করাবো, ভালো করে বলুন। এই যে কোশ্চেন নাম্বার 9, এই 9 কোশ্চেন আমি 3টে কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, একটা কোশ্চেন দিয়ে আমি 3টে কোশ্চেন তোমাদের করাবো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, আমরা কি করবো একটু দেখে নাও। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে চলছে কি 10 এর স্কোয়ারের মান বলে দিয়েছে। দেন তাহলে এর মান, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবে, পরীক্ষায় বা কোশ্চেনে যদি কারো ভ্যালু দেওয়া থাকে এবং কারো ভ্যালু যদি বের করতে বলে, তাহলে অবশ্যই তুমি মাথায় রাখবে যার ভ্যালু বলে দিয়েছে এটা তো তোমাকে বসানোর জন্যই দিয়েছে, যে এই ক্যালকুলেশনটা তুমি করো যাতে এই ভ্যালুটা বসাতে পারো, না হলে তো এটা দিত না। এই ভ্যালুটা আমরা কি করে বসাবো? এবার কোশ্চেনটা ভালো করে বোঝো। এখানে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। প্রথমে তুমি এরকম আমার সংখ্যাটাকে 1 প্লাস, আমি আগে যেহেতু বললাম 3টে কোশ্চেন দেখাবো এখানে, ধরো এইভাবে করে করে 10, ধরো এটা করে আমি 55 দিলাম, ভালো করে বোঝো ভাই। তাহলে আমি এখানে দিলাম 3 প্লাস 6 প্লাস 9 প্লাস এইভাবে করে করে ধরো আমি 30 দিলাম, যে এটার মান কত দেওয়া আছে, এটা এই যে এখান থেকে 10 হলে এত হলে এর মান কত, কিভাবে করবে দেখো ভালো করে বুঝে নাও। একটা বুঝতে পারলে সব বুঝতে পারবে, একটা বুঝতে না পারলে সব বুঝতে পারবে কি। এখন কিন্তু কোনো স্কোর নেই, তোমার টার্গেট হবে এই যে যেটা দেওয়া আছে এখান থেকে কমন নেওয়া, এখান থেকে কমন যায়, এখান থেকে 3 কমন যায়। চলো 3 যদি কমন নেই কি পড়ে থাকবে জানো? 1 প্লাস প্লাস 3 প্লাস এইভাবে করে করে 10, 10। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই 3-এর জায়গায় 3 বসিয়ে দিলাম, কিছু নেই, আরে নেই তো গুণ। তারপরে এই যে ভ্যালুটা 1 থেকে 10 এর মান কিন্তু দেখো বলে দিয়েছে কত, 55 করে দাও 55। তাহলে কি 3 5 15 5 দিয়ে 165 হবে, শেষ হয়ে গেল, তাই না? তাহলে এটা যদি হয়ে যায়, এই কোশ্চেনটাকে বিষয়টা ভালো করে বলি, সেম এই কোশ্চেনটাকে এবার যদি স্কোয়ার করে দেয়, তাই ওরা দিয়েছে, এবারে একে আমি স্কোয়ার করে দিলাম, প্রবলেম কি আছে ভাই? এর মান বসাও, এটা কত 385, চলো 385 এটা স্কোয়ার করে দাও, দাও না কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করবো, এখান থেকে 3-এর স্কোয়ার কমন নেব, 3-এর স্কোয়ার কমন নেব। তাহলে এই যে 3-এর স্কোয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার। আরে ভাই 3-এর স্কোয়ার করলে কত হয়? 3-এর স্কোয়ার করলে 9 হয়। আর এখানে এর ভ্যালু তো বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে কত, 385। এইটা তো বলবো 385 করে দাও, উত্তর চলে আসবে। তাহলে আমি কি বলতে চাইছি, এখানে 1 2 করে দিই তাহলেও তো আমি দেখিয়ে দিলাম, 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার দিক তাও দেখিয়ে দিলাম, যদি এখানে 1-এর কিউব 2-এর কিউব দেয় তাহলেও হবে। মেন বিষয় হচ্ছে এখান থেকে তুমি এমন ভাবে কমন নাও, এখান থেকে এই যে 3-এর স্কোয়ার 6-এর স্কোয়ার এটা যাই দিই, এখান থেকে এমন ভাবে তোমাকে কমন নিতে হবে যাতে ওরা এই যে যেই ভ্যালুটা বলে দিয়েছে এই ভ্যালুটাকে তুমি বসাতে পারো। আর এটা বসানো যায় এমনই দিয়ে
আবার দেখবে আমি কিন্তু বারবার বলছি কোশ্চেন প্যাটার্ন ভালো করে বোঝো। আবার এখানে এই যে দশমিক দিয়েও দিতে পারে। দেখ না দশমিক ভাই, তোমার ঘাবড়ানোর কিছু নেই। তুমি দশমিক তিনের স্কোয়ার করো, তাহলে কি এখানে তো আর দশমিক নেই, এখানে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার করে দেবে, তাহলে দশমিক তিনের স্কোয়ার করো না, যা আসবে সেইভাবে করে দেবে। বিষয়টা ক্লিয়ার? তোমার ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমার কিন্তু সিরিজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সিরিজ আমার কমপ্লিট। আচ্ছা তোমাদের উপস্থিতিটা তো কমে যাচ্ছে কেন ভাই? দেখো আমি নিজেও কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলি। তিনজন নিয়ে কিভাবে ক্লাস করি বলো? এই মুহূর্তে চারজন ক্লাস করছো, এইভাবে ক্লাস এনার্জি আসে না। ঠিক আছে, তিনজন নিয়ে কিভাবে ক্লাস করবো? ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, ওকে, চলো নেক্সট। নেক্সট কি রয়েছে একটু ভালো করে দেখো, যে হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন অ্যামং, অর্থাৎ আচ্ছা এখানে লার্জেস্ট চেয়েছে, আমি বৃহত্তমটা এখানে ক্ষুদ্রতমকে আউট করে দিয়ে একটু ভুল হয়ে গেল, এখানে এটা ক্ষুদ্রতমটা থাকবে না। ঠিক আছে, তাহলে কি হুইচ অফ দ্য, কোনটা বৃহত্তম ফ্র্যাকশন, আর তারপরটা কি, তারপরটা দিয়েছে হুইচ অফ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, বৃহত্তম ভগ্নাংশটি খুঁজে বের করো, বৃহত্তম ভগ্নাংশ। তাহলে এবার দেখো, আচ্ছা এত সুন্দর ভাবে যে ম্যাথ করা যায় সেটা আপনার শেখানো দেখে জানলাম। থ্যাংক ইউ ভাই, আমি চেষ্টা করছি যতটা পারি ততটা তোমাদেরকে বোঝানোর। সামনে ডাব্লিউপি এক্সাম রয়েছে, দেখো আমাদের আগের ব্যাচে প্রায় 110 জনের মতো ক্লাস করছে, ওরা দীর্ঘ 7 মাস ধরে ক্লাস করছে, খুব সুন্দর করে ওদের সিলেবাস প্রায় 80% কভার করে দিয়েছি। যাই হোক, ওরা এখনো আমাদের সাথে রয়েছে, আশা করি তোমরা এবারের পরীক্ষার পরে ফলাফলটা দেখতে পাবে, তোমরা তো সবে শুরু করেছো। যাই হোক, চেষ্টা করছি, দেখো সবকিছুর ফল আমরা তখনই পাবো যখন সাকসেসটা আমরা পাবো, তাই না? তার আগে যতই ভালো করে সেটা কিন্তু ভালো নয়। সাকসেস, আমি চাই সাকসেস। দেখো নেক্সট কি বলেছে, যে কোন ভগ্নাংশটি বড়। যে তোমরা এতদিন ধরে ডিফারেন্স মেথড কিন্তু জানো, যে বড় কোনটি বড় বা কোনটি ছোট, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে দেখাবো যে আমরা সহজে কিভাবে করব। এখানে যে ফ্র্যাকশন গুলো রয়েছে আমি একটু লিখছি, যে ভগ্নাংশগুলো রয়েছে, আমরা লসাগু মেথড, ভাগ প্রক্রিয়ার সাহায্যে অনেকে অনেক রকম মেথড জানি, কিন্তু আমার মনে হয় ওইসব মেথড গুলোর দিকে এখন না দেখাই ভালো। আমরা একটু নতুন কোনো মেথড একটু চেষ্টা করি, কি ক্রস মাল্টিপ্লিকেশন। তুমি যদি এটা বুঝতে পারো দেখে উত্তর করতে পারবে কিভাবে। এখানে ওরা চেয়েছে বৃহত্তম, লার্জেস্ট চেয়েছে, অর্থাৎ বৃহত্তম চেয়েছে, আমরা কিভাবে করবো দেখো। আমরা দেখো দেখে নেব, কম্পেয়ার করব কিভাবে, এইভাবে ক্রস গুণ করবো, কোনায় কোণে গুণ করবো। তাহলে দেখো 3 5 কত হয়, এই যে কোনায় কোণে গুণ করছি, 3 5 15 হয়, 15। আচ্ছা 3 8 কত হয়, 3 8 24 হয়। দেখো কোশ্চেনে তোমার কাছে চেয়েছে যে লার্জেস্ট কোনটা, কোনটা বড়, তাহলে তখন তোমার উত্তর হবে যে স্যার দেখো এখানে 15 বড় না 24 বড়। দেখো মনে রাখবে 15 বলতে এই টোটালটা, আর 24 বলতে এই টোটালটা, তাহলে এখানে বড় কোনটা, এই দুটোর মধ্যে। দেখো এখানে কিন্তু তোমাকে চারটের মধ্যে বলতে হবে, কিন্তু আমরা এই দুটোর মধ্যে আমরা বুঝে গেলাম যে এরই যে 3/8 কিন্তু ছোট, আর 3/5 কিন্তু বড়, কারণ এই ফলটা দেখি আমরা। তাহলে এখন কিন্তু আমি বুঝে গেলাম যে এই ফ্র্যাকশনটা বড়। যখনই আমি বুঝতে পারলাম যে এই ফ্র্যাকশনটা বড়, এবার কি করব, আমি তার পরের ফ্র্যাকশনের সাথে চলে যাব, অর্থাৎ তখন কিন্তু আর এগুলো দেখবো না, তখন এগুলো বাদ, এই যে যা আছে না এগুলো বাদ, এইগুলো আবার বাদ দিয়ে দাও। চলো আমরা জাস্ট চেক করে দেখবো যে কে সত্যিকারে সব থেকে বড় ভগ্নাংশ এখানে কোনটা। চলো, 3 3 কত হয় ভাই, 9 হয়। 5 দুগুণে কত হয়, 10 হয়। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, কিন্তু এরা তোমার কাছে চেয়েছে বড় কোনটা, তাহলে 9 বড় না 10 বড়, 9 বলতে এই ফ্র্যাকশন, 10 বলতে এই ফ্র্যাকশন, তাহলে অবশ্যই এই যে 2/3 বড়, কারণ এখানে 10 বড়। তাহলে যে যখনই বুঝে গেলাম আমার দরকার ফ্র্যাকশনটা, তাহলে এই সংখ্যাগুলো কোনো ম্যাটার করে না, এইগুলো তখন টোটালি বাদ বাদ। এবার দেখো বাকি কি রইলো, এই যে 2/3, তাহলে ক্রস গুণ করো 2/3, আর এদিকে কি 3, সরি 2 দুগুণি কত, 2 দুগুণি 4, আর 3 ওকে কত, 3 ওকে 3। 4 বড় না 3 বড়, 4 বড়, তাহলে অর্থাৎ বলতে পারি এই যে 2/3 কি, এই যে 2/3 হলো বড়। শেষ।
আর যদি ক্ষুদ্রতম বলতো, দেখো আমি একটা কোশ্চেন দেখিয়ে দিই, তাহলে ঠিক তার অপোজিটটা তুমি করতে পারবে। আমি ক্ষুদ্রতম কিন্তু আর আমি শেখাবো না, আমি জাস্ট বলে দেবো। এখানে যেমন আমরা বড়টা নিয়েছি, যেহেতু বৃহত্তম বলেছে, একটু ভালো করে বোঝো, এখানে আমরা বড়টা নিয়েছি যেহেতু বৃহত্তম বলেছে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করব জানো? ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তখন আমরা দেখব ওই দুটোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম, ওই দুটোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম। চলো আমি এই কোশ্চেনটা করেই তোমাদের দেখিয়ে দিই, তাহলে আমরা অনেকটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। দেখো, যে কোনটা ক্ষুদ্রতম এই কোশ্চেনটা দিয়ে আমি দেখাই, বাকি কোশ্চেন গুলো তোমরা সলভ করে নিতে পারবে। চলো, এই দুটোর মধ্যে আমরা দেখব কোনটা ক্ষুদ্রতম। কত হয়েছে? 3 5 15, আর এটা কত? 3 8 24। তাহলে এটা তো বড়, তাহলে এই ফ্র্যাকশনটাকে টোটালি তুমি ভুলে যাও, এটা দরকার নেই। তাহলে এখন কোনটা কোনটা চেক করবো? এই দুটো ফ্র্যাকশন চেক করবো, কারণ এটা তো বাদ। তাহলে এই দুটো এবার কিভাবে গুণ করবে? ক্রস গুণ করতে হবে। এই যে 3-এর সাথে এই 3, আর এই যে 8-এর সাথে 2, তুমি কিন্তু এটা ভুলে যাও, এটা টোটালি ভুলে যাও। তাহলে দেখো 3 3 কত হয়? 3 3 হয় 9, আর 8 2 কত হয়? 16 হয়। আমার লাগবে কি? ক্ষুদ্রতম। তাহলে বড় 9 ক্ষুদ্রতম আর 16, 9 ক্ষুদ্রতম, তাহলে এটারও দরকার নেই। তাহলে আবার এর সাথে এই ফ্র্যাকশনের সাথে এই ফ্র্যাকশন গুণ করব। তাহলে আমরা একটু নিচে লিখি, তাহলে এখানে অনেক কাটাকাটি হয়ে যাচ্ছে। এই 3 2 6, 8 ওকে 8। ছোট কোনটা ভাই? 3/8 ছোট। তাহলে আমি যদি বলি, তখন তোমার উত্তর আসবে এটা হলো ছোট, আর এখানে এটা হবে বড়। এই তো বৃহত্তম ক্ষুদ্রতম শিখে গেলে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 11, নিজেরা করবে। কোশ্চেন নাম্বার 11 নিজেরা করো, কেমন? কোশ্চেন নাম্বার 11 নিজেরা করবে। আমি কোশ্চেন নাম্বার 10 করে দিলাম, কোশ্চেন নাম্বার 11 নিজে করবে, কোশ্চেন নাম্বার 12 নিজে করবে। এখানে কি চেয়েছে দেখো, এখানে ইফ বলে চেয়েছে কিন্তু, তাই তো? এখানে কোনটি ক্ষুদ্রতম? একই নিয়ম, কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন করবে, করে ক্ষুদ্রতম যেটা হবে তার সাথে তার পরেরটা নেবে, আবার যেটা ক্ষুদ্রতম তার সাথে তার পরেরটা নেবে। তাহলে এই দুটো তোমাদের এইচডব্লিউ হিসেবে রাখবে, এই দুটো তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকবে। তাহলে আমাদের কিন্তু এই ফ্র্যাকশনের কিছুটা আমরা কমপ্লিট করেছি, এখনো অনেকগুলো কোশ্চেন রয়েছে, কেমন? আমরা এই বাকি পোর্শনটা আজকে আমরা করছি না,